শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোববার রাঙা সকাল অনুষ্ঠানে। সুন্দর এই মিষ্টি সকালটি সবার ভালো কাটুক, সুন্দর কাটুক সেই প্রত্যাশা দিয়ে শুরু করছি আমাদের আজকের রাঙা সকাল। 2 ঘন্টা জুড়েই আয়োজন রয়েছে, আর পুরো রাঙা সকাল পরিবার তো আছেই, একই সঙ্গে আছি কাজী রওশন আরা সাকি, আছি আমি আনিসুল ইসলাম। আমার পক্ষ থেকেও সুন্দর একটি সকালের শুভেচ্ছা প্রিয় দর্শক। শুভ সকাল, তোমার সুন্দর কাটুক, ভালো কাটুক। কেমন আছো বলো? আমিও ভালো আছি, তুমি কেমন আছো? অনেকদিন পরে না? অনেকদিন পর আবার দেখা হয়ে গেল। এবং রাঙা সকাল মানেই তো রাঙা মানুষ। হ্যাঁ একদমই তাই। আমার মনে হয় তুমি অপেক্ষা করছো বলার জন্য যে কে আছেন আমাদের সঙ্গে, তুমি জানো। চমৎকার একজন মানুষ আছেন আমাদের সঙ্গে, যিনি চমৎকার সব জায়গায় কাজ করেছেন। চলো কে আছে আমরা একটু জেনে নিই। প্রিয় দর্শক, আমাদের আজকের রাঙা সকালের অতিথি উন্নয়ন সংগঠক তানিয়া শারমিন। চলুন আমরা আমাদের আজকের অতিথিকে স্বাগত জানাই। শুভ সকাল ম্যাম। শুভ সকাল। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা কেমন আছেন? আমরা অনেক ভালো আছি। আপনার কর্মপরিধি ব্যাপক, সেই সম্পর্কে শুনবো পুরো অনুষ্ঠান জুড়েই। একেবারে শৈশব থেকে কিন্তু আমরা শুরু করি। অবশ্যই অবশ্যই। ছোটবেলায় কেমন কেটেছিল একটু শুনি। ছোটবেলায় বাবা চাকরি করতেন ব্যাংকে, সো একদম যখন ছোট ছিলাম তখন অনেকগুলো জায়গায় ঘুরে বেড়ানো হয়েছে বাবার বদলির জন্য। জন্ম বরিশালে, তখন বাবার পোস্টিং ছিল বরিশালে। তারপরে একদম ছোটবেলাতেই ঢাকায় চলে এসেছি। স্কুলিং শুরু করেছিল জামালপুরে, কিন্ডারগার্টেন দিয়ে শুরু, সো প্লে গ্রুপে পড়েছি। তারপরে পাবনা, তারপরে ঢাকা। সো ক্লাস 5-এ ঢাকায় এসেছি। খুব দুরন্ত ছিলাম না, কিন্তু সব কিছুতে অনেক উৎসাহ ছিল। মা বলেন, আমার অতটা মনে নেই, বাট মা বলেন যে আমি নাকি স্কুলের যে কোনো কিছু হলেই নাকি হাত তুলে বলতাম যে আমি অংশগ্রহণ করব। এরকম একটা স্বভাবের ছিলাম, সব কিছু করার চেষ্টা করতাম। এভাবেই বেড়ে ওঠা আর কি। আসলে চমৎকার। আপনি বলছেন যে বাবার কর্মসূত্রের সুবাদেই বরিশালে জন্মগ্রহণ করেছেন, কিন্তু বাবার বাড়িটা আসলে কোথায়? কুষ্টিয়া, আমার দেশের বাড়ি কুষ্টিয়া। বাহ, চমৎকার। ছোটবেলায় তো আপনি বোধহয় নৃত্য করতেন? হ্যাঁ, একদম ছোটবেলা থেকেই করতাম, ইউনিভার্সিটি পর্যন্ত করেছি। তারপরে স্বাভাবিকভাবে আর করা হয়ে ওঠেনি। নৃত্যশিল্পী হতে কখনো ইচ্ছে করেনি? করতো, নৃত্যটাকে খুবই ভালোবাসতাম, কিন্তু আমাদের সমাজে বাবা মার চাহিদা, পড়াশোনা করতে হবে, জব করতে হবে, খুবই ট্রেডিশনাল কাইন্ড অফ একটা। আরও আমরা তো এই সময়ও না, এই সময়টা আমার মনে হয় যে আমরা যখন আমাদের ছেলে মেয়েকে বড় করছি তাদের জন্য মনে হয় আরেকটু পরিবেশটা আরেকটু সহজ হয়েছে, যে তাদের পছন্দ মতন তাদের প্রফেশনটাকে বেছে নেওয়া। কিন্তু আমরা যে সময় বড় হয়েছি সেই সময় আসলে পড়তে হবে, তারপরে জব করতে হবে, এরকমই একটা, এবং পেশা হিসেবে কি বেছে নেব সেটা আসলে বাবা মার চয়েসে হতো একদম বেশিরভাগ ক্ষেত্রে। যেটি বলছিলেন যে বাবার চাকরির সূত্রে বিভিন্ন জেলায় আসলে থাকা হয়েছে, তার মানে বিভিন্ন জেলায় থেকেছেন, স্কুল পরিবর্তন হয়েছে, তো আসলে নতুন স্কুল, নতুন ফ্রেন্ড, চ্যালেঞ্জটা তো আমার মনে হয় ছোটবেলা থেকেই শুরু হয়ে গিয়েছিল। একটু শুনি কেমন লাগতো তখন? হ্যাঁ, আসলে আমি ক্লাস 7 পর্যন্ত 9টা স্কুলে পড়েছি। আচ্ছা, সো প্রচুর পরিমাণে স্কুল পরিবর্তন হয়েছে। সো স্কুল পরিবর্তন হলে যেটা হয়, ফ্রেন্ড পরিবর্তন হয়। এটা একটা ভালো দিকও আছে। ভালো দিক হলো আপনার ফ্রেন্ডের সংখ্যা অনেক বেড়ে যায়। আবার খারাপ দিক হলো ওই যে ছেড়ে আসতে হয়, নতুন চ্যালেঞ্জ, নতুন একটা পরিবেশে। প্রতিনিয়ত এই বছরের ভিতরে দেখা যাচ্ছে 2বারও আমাকে নতুন করে অ্যাডজাস্ট করতে হয়েছে। সো সেটা একটা বড়। কান্না পাইনি? বাবা আমাকে বলেননি যে আমি এটা চাই না, আমার ভালো লাগে না? আপনি তো মনে হয় বোনদের ভেতর ছোট, দুই বোন আপনারা? আমরা 2 বোন, আমি ছোট। বেশ বাধ্যগত মেয়ে ছিলাম ছোটবেলায়। সো খুব বেশি কিছু বলিনি, মানে বুঝে নিতাম যে আসলে তো কিছু করার নেই, কারণ বাবা বদলি হয়ে গেছে, সো আমাকে যেতেই হবে। বোনের সঙ্গে সম্পর্ক কেমন ছিল ছোটবেলায়? বোনের সাথে সম্পর্ক খুবই ভালো ছিল। আচ্ছা, বোন যেহেতু আমাদের ডিস্টেন্সটা বেশ খানিকটা, আমি অলমোস্ট 7 বছরের ছোট, 6 বছর ছোট। সো কাছাকাছি হলে একটু খুনসুটির এটা বেশি থাকে, কিন্তু যেহেতু অনেকখানি বড় ছিল,
তো ও কাইন্ড অফ মানে তখন থেকে মাদারলি টাইপের ছিল, এখনো তাই। আচ্ছা, এখনো আমি সেটাই জানতে চাচ্ছিলাম, তার মানে বোনও কিছু কিছু ক্ষেত্রে আপনাকে সাপোর্ট করেছে। আপনি যেহেতু বোনদের ভেতর ছোট, স্বাভাবিকভাবেই এরকম একটা বিষয় আসতেই পারে যে আমার চাই না, আমার ভালো লাগে না, সেখানে বাবা মার সঙ্গে সঙ্গে আসলে বড় বোনও একটা ভূমিকা পালন করে। আমরা আসি ছোট্ট করে আপনার সম্পর্কে দর্শকদেরকে জানাই, তারপর ফিরতে চাই। দর্শক, তানিয়া শারমিন যিনি আমাদের আজকের অতিথি হয়ে এসেছেন, তিনি একজন অভিজ্ঞ উন্নয়ন পেশাজীবী, যিনি খাদ্য নিরাপত্তা, জীবিকায়ন এবং কৃষি উন্নয়ন খাতে 2 দশকের বেশি সময় ধরে কাজ করছেন। বর্তমানে তিনি সেভ দ্য চিলড্রেন বাংলাদেশে ফুড সিকিউরিটি ও লাইভলিহুডস ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি কেয়ার বাংলাদেশে, প্ল্যান ইন্টারন্যাশনালের মতো আন্তর্জাতিক সংস্থায় গুরুত্বপূর্ণ নেতৃস্থানীয় পদে ছিলেন। তিনি ইউএসএইড, ইউরোপীয় কমিশন, কানাডিয়ান ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এজেন্সি এবং বাংলাদেশ সরকারের অর্থায়নে পরিচালিত প্রকল্পগুলোতে নেতৃত্ব দিয়েছেন, যেখানে তিনি নীতি নির্ধারণ, বাজেট ব্যবস্থাপনা, দাতা সংস্থার সমন্বয় এবং সরকারি বেসরকারি খাতের সাথে অংশীদারিত্ব স্থাপনে দক্ষতা অর্জন করেছেন। তার অভিজ্ঞতার মধ্যে আছে স্ট্র্যাটেজিক প্ল্যানিং, নতুন ব্যবসা উন্নয়ন, কর্মী উন্নয়ন এবং প্রকল্প বাস্তবায়ন। তিনি খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, টেকসই কৃষি, দুর্যোগ ব্যবস্থাপনা, প্রযুক্তির সম্প্রসারণ এবং জলবায়ু সহনশীল জীবিকায়ন উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। নেতৃত্ব দক্ষতা এবং নীতি নির্ধারণে বিশেষ পারদর্শিতার মাধ্যমে তিনি লক্ষাধিক সুবিধাভোগীর জীবনমান উন্নয়নে অবদান রেখেছেন। আমরা আবারও চলে যাই তার কাছে। মানে বিশাল কর্মযজ্ঞ, সবকিছু জানতে হবে আমাদের আজকে, কিন্তু ছোটবেলাটা ভীষণ গুরুত্বপূর্ণ প্রত্যেকটা মানুষের জীবনে। এবং আমি যেটি বলছিলাম যে চ্যালেঞ্জ, কর্মক্ষেত্রে তো চ্যালেঞ্জ আসলে আছেই, ছোটবেলায়ও আমার মনে হয় এরকম ছোট ছোট কিছু চ্যালেঞ্জ খুব বেশি গুরুত্বপূর্ণ, যেটা আপনার জীবনে ঘটেছে খুব স্বাভাবিকভাবে। এবং সেটা আপনি বলছিলেন যে ক্লাস 7 পর্যন্ত, রাইট, 9টি স্কুল পরিবর্তন হয়েছে আপনার, বিভিন্ন জায়গায় গেলেন, বিভিন্ন রকম বাচ্চাদের সঙ্গে মেশা, নতুন নতুন পরিবেশ খাপ খাওয়ানো, গান, নাচ, এগুলো তো মোটামুটি নিয়মিতই করা হতো। বেশি করিনি, বাট নাচ, কবিতা। আচ্ছা, নিজের কি ভালো লাগতো আসলে ছোটবেলায় পড়াশোনার পাশাপাশি যদি বলি, পরিবারের প্রেশারের বাইরে? খেলাধুলা খুব বেশি আগ্রহ ছিল বলবো না, বরং তার চাইতে এই কালচারাল যে কোনো জিনিসই ভালো লাগতো। আচ্ছা, সব জায়গায় এই জন্য অংশগ্রহণ করতে চাইতাম। নাচটাকে ছোটবেলা থেকেই খুব ভালোবাসি। আচ্ছা, মনে হতো গান শিখতে পারলে ভালো হতো, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি বিভিন্ন কারণে। ইচ্ছে ছিল। আচ্ছা, হ্যাঁ, কিন্তু কখনোই হয়ে ওঠেনি। কবিতা আবৃত্তি করতাম, ডিবেট করতাম। সো এই যে সাংস্কৃতিক যে বিভিন্ন অঙ্গনগুলো, এইগুলোর প্রতি আগ্রহটা ছোটবেলা থেকেই। মানুষের সাথে মিশতে ভালো লাগতো, বন্ধু বানাতে ভালো লাগতো। তবে আমি খুব ভালো শ্রোতা, বলার চাইতে শুনতে বেশি পছন্দ করি। তো যার জন্য হয়তো বন্ধু সংখ্যাও বেড়ে যেত, যেহেতু বেশিরভাগ মানুষই বলতে পছন্দ করে। তো যার জন্য ছোটবেলা থেকে বন্ধুর সংখ্যাটা অনেক বেশি। আচ্ছা, মানুষের মধ্যে থাকতে ভালোবাসি। তো মানুষ, কিন্তু পরিবারটা অনেক ছোট ছিল। আমার যেহেতু একটা বোন, বাবা মা, সুতরাং কাজিনদের সাথে, ফ্রেন্ডদের সাথে সময় কাটাতে ভালো লাগতো। পড়াশোনাটাও করতাম মোটামুটি একটা স্টাডি, একটা পর্যায়ে রেখে পড়াশোনা করেছি সব সময়। সো এভাবেই বড় হয়ে ওঠা। মূলত চ্যালেঞ্জ যদি বলি, তাহলে আসলে ওই যে এতগুলো জেলা ছোটবেলায়, তারপরে তো ক্লাস 7-এ ক্যাডেট কলেজে চলে গেছি। কোন ক্যাডেট কলেজ ছিল সেটা? তখন ময়মনসিংহ ক্যাডেট কলেজ একটাই ছিল তখন। আমরা যখন ক্যাডেট কলেজে পড়েছি, মেয়েদের একটাই ক্যাডেট কলেজ ছিল, এখন তো 3টে। সো ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ, 7 থেকে 12 পর্যন্ত ওখানে পড়া। তো তখন আবার এই পরিবর্তনের চ্যালেঞ্জটা পেতে হয়নি। এবং আমার মনে হয় যে এটা একটা, যদিও অনেকের জন্য কষ্টকর, বাট আমার মনে হয় এটা একটা ব্লেসিং আমার জন্য, যে আমি ক্যাডেট কলেজে পড়ার সুযোগ পেয়েছি এবং ওখানে বড় হয়ে উঠতে পেরেছি, অনেক কিছু শিখেছি। কলেজ লাইফটাকে আমার এখনো মনে হয় যে বেসটা তৈরি করার ক্ষেত্রে ক্যাডেট কলেজ একটা অনেক বড় ভূমিকা আমার জীবনের জন্য। আপনি ছোটবেলা থেকে খুব সংস্কৃতি মনা ছিলেন, একেবারে পারিবারিক যে একটা পরিমণ্ডল পেয়েছেন, একটা উদারতার একটা পরিবেশ পেয়েছেন, নিজের মতো করে অনেক কিছুই করতে পারছেন, নৃত্য, তারপর হচ্ছে আবৃত্তি, গান। হ্যাঁ, তো ক্যাডেট কলেজের যে একটা খুব একটা শৃঙ্খলপূর্ণ একটা জীবন, সেটা আপনার কি আসলে ভালো লাগছিল? ভালো লাগছিল, তখনও ভালো লেগেছে। সামহাও আমি কখনোই খুব একটা খারাপ ফিল করিনি, কারণ হলো ক্যাডেট কলেজ শৃঙ্খলাবদ্ধ, কিন্তু ওখানে কিন্তু আপনার সুযোগটাও অনেক আছে, যেটা হয়তো বাইরের চাইতে কিছুটা বেশি বলবো আমি, কারণ ওখানে আমি নাচ করেছি,
ওখানে আমি খেলাধুলা করেছি, ডিবেট করেছি, ফ্রেন্ডদের সাথে থাকতে পেরেছি এবং প্রচুর শিখেছি আমাদের টিচারদের কাছ থেকে। কারণ ওখানে আসলে যেহেতু আপনি দিনরাত 24 ঘন্টা ওখানে থাকছেন, তো সারাক্ষণই কিন্তু আপনি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জানতে পারছেন জীবনটাকে বোঝার, মানে হয়তো যেটা হয় বাবা মা তো অবশ্যই গাইড করে সবারই, কিন্তু একদম প্রতি মোমেন্টে আসলে একটা খুব সুন্দর শৃঙ্খলার মধ্যে থেকে বড় এটা আমাকে মনে হয় এখনকার লাইফে আমার ওয়ার্ক লাইফ ব্যালেন্স বলেন বা এই 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 প্রেশার নেওয়া বলেন, এই জায়গাগুলোকে অনেক সহজ করে দিয়েছে কলেজ আমাকে। কারণ আমাকে ছোটবেলা থেকেই আমাদের সুবিধা হলো ভালো রেজাল্ট করার জন্য আমাদেরকে 18 ঘন্টা পড়তে হয়নি, আমাদের সবাই কিন্তু ওই 5 ঘন্টা পরেই ভালো রেজাল্ট করেছে, সবাই নাচ গান করেছে, খেলাধুলা করেছে। আসলে ক্যাডেট কলেজটা আপনার ব্যক্তিত্ব এবং পেশাগত জীবনে ভীষণ অনেক ভূমিকা রেখেছে, ভীষণ রকম। আপনি বিজ্ঞানের ছাত্রী ছিলেন, আচ্ছা, এটা কি একেবারে নিজের ইচ্ছাই নাকি? আমি অঙ্ক খুব ভালোবাসতাম ছোটবেলা থেকেই, অসম্ভব ভাবে, সো নিজের ইচ্ছাই। ডেফিনেটলি হয়তো বাবা মা না চাইলেও জোর করতো, কিন্তু জোর করতে হয়নি। আসলে বোধহয় অনেকের মধ্যে ব্যতিক্রম যে অঙ্ককে ভালোবাসতো, হতে পারে সব অঙ্ক থেকে দূরে পালায়। হ্যাঁ, কিন্তু আমি অঙ্কটা আমার খুবই ভালো লাগে। আচ্ছা, তো বিজ্ঞানের ছাত্র হিসেবে কৃষি প্রকৌশল বিষয়ে যে পড়াশোনার যে সিদ্ধান্তটা, এটা আসলে কিভাবে আসলো? যেহেতু অঙ্ক ভালোবাসতাম, তো টার্গেট ছিল ইঞ্জিনিয়ারিং পড়বো। আচ্ছা, সো যে কোনোভাবে প্রকৌশলীতে পড়ার ইচ্ছা। সো মেডিকেলের প্রতি আগ্রহ নেই বা অন্য সাবজেক্টের প্রতি আগ্রহ ছিল না। বুয়েটে সামহাও হয়নি, সো দেন তখন আসলে আর কোনো খুব বেশি প্রকৌশলী ইউনিভার্সিটিও ছিল না। সো দেন চিন্তা করেছিলাম যে ওকে, তাহলে পরে কৃষি প্রকৌশলীতে পড়বো। সো মানে ইঞ্জিনিয়ারিং পড়তে হবে, দ্যাট ওয়াজ দ্য টার্গেট। যেহেতু অঙ্ক, এটা কি সম্পূর্ণ নিজের টার্গেট ছিল নাকি বাবা মার একটা প্রেসার ছিল? বাবা মার ডাক্তার করার প্রেসার ছিল, তারা চেয়েছিলেন ডাক্তার হই, কিন্তু আসলে আমি মুখস্থ খুব ভালো করতে পারি না, যার জন্য একটা ভয় ছিল যে ডাক্তার হলে তো ওই ধরনের ইয়ে লাগবে, সেই জন্য কৃষি প্রকৌশলে চলে আসলেন। কি করেননি আপনি, সবকিছুই জীবনে স্পর্শ আছে, চমৎকার লাগছিল শুনতে। তারপর কৃষি বিশ্ববিদ্যালয়ে যুক্ত হলেন, কেমন ছিল অভিজ্ঞতা? শুরুর দিককার কথা যদি একটু শুনতে চাই। যদিও ক্যাডেট কলেজে বেড়ে ওঠা, সো মনে হয় যেন হোস্টেলে থেকে, কিন্তু ক্যাডেট কলেজের লাইফ আর অন্য হোস্টেলের মধ্যে অনেকখানি পার্থক্য। সো যখন খুব স্বাভাবিকভাবে তখন প্রথম মনে হয়েছে যে বাবা মাকে ছাড়া আছি, কলেজ লাইফে আসলে সেভাবে ফিল করিনি। সো এটা একটা বড় ধাক্কা ছিল যখন ইউনিভার্সিটিতে শুরু করলাম, যেহেতু আমাকে ময়মনসিংহে এইটা হচ্ছে ইউনিভার্সিটি। সো কিন্তু ওই যে বিষয়টার প্রতি আগ্রহ ছিল, সেটা একটা ভালো লাগা ছিল। আর জানি না কখনো গিয়েছেন কিনা, কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসটা চমৎকার, আমি গিয়েছি অবশ্যই। সুতরাং সেটা একটা, আমি প্রকৃতি অনেক ভালোবাসি, তো আমার হোস্টেলের পিছনেই ব্রহ্মপুত্র নদী। তো ভোরবেলা নদীতে যে বসে থাকা বা চাঁদ রাতে নৌকায় করে ঘোরা, এগুলো অনেক খানি শান্তি দিত আর কি এই কঠিন পড়াশোনার ফাঁকে। সো বলবো যে আসলে ভালোই গিয়েছে সময়টা, বিশ্ববিদ্যালয়ে যে জীবনটা কাটিয়েছি। অবশ্যই যেটা বললাম, বাবা মাকে ছেড়ে থাকা একটু তো চ্যালেঞ্জ থাকেই, সেই চ্যালেঞ্জটা ছাড়া আসলে খুব বেশি চ্যালেঞ্জ ফেস করেছি বলবো না। সো ওভাবেই কেটে গেছে বিশ্ববিদ্যালয়ে। ওখানে তো আপনি হোস্টেলে থাকতেন? হোস্টেলে থাকতাম। কেমন ছিল সেই মজার দিনগুলো? হোস্টেলের পড়ার প্রতি সবারই ভীষণ আগ্রহ কাজ করে যে হোস্টেলে থেকে বিশ্ববিদ্যালয়ে পড়বো। হ্যাঁ, অনেক ভালো লাগা খারাপ লাগা দুটো মিলেই ছিল। রান্না করিনি কখনো আগে, ইউনিভার্সিটির হলের খাবার আসলেই খুব একটা ভালো জিনিস না। সো প্রথম 2 বছর কোনো রকমে খাওয়ার পর মনে হলো না এবার মনে রান্না করাই দরকার। সো রান্না করতে যে অনেক খারাপ অনুভূতি, হাত পা পুড়িয়ে ফেলেছি, খাবার পুড়িয়ে ফেলেছি, সেভাবে বেড়ে ওঠা। কিন্তু বন্ধু বান্ধব ছিল, পড়াশোনা ছিল, ইউনিভার্সিটি ক্যাম্পাস ছিল, সো তার মধ্যে বেড়ে ওঠা আর কি। আচ্ছা, কৃষি যন্ত্রপাতি ব্যবহারের ক্ষেত্রে যে লিঙ্গ ভিত্তিক যে কি বলে গবেষণা আপনি করেছেন, সেটা কি বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন হলো নাকি আমার পরবর্তীতে? আমার যে থিসিস ছিল ইউনিভার্সিটিতে, সেটা ছিল আমার এই বিষয়ে। আচ্ছা, সুতরাং তখন থেকেই শুরু। আসলে তখন লিঙ্গ পরিবর্তন ভিত্তিক গবেষণা, এটা তো একটু মানে নতুন কনসেপ্টই বলা যায়, বিশেষ করে আমি যখন করেছেন তখন আপনি এটা মানে কোন জায়গা থেকে এই ধরনের চ্যালেঞ্জ আপনি নিলেন? আসলে তখন স্টুডেন্ট ছিলাম, বয়স কম ছিল, খুব যে বুঝতাম বলা যাবে না, কিন্তু আমি আসলেই লাকি ছোটবেলা থেকে। তো আমার যে স্যার ছিলেন আমার এই কোর্সের জন্য, স্যার আমাকে মানে যেটা করেন স্যাররা, থিসিস টপিক
সিলেক্ট করার ক্ষেত্রে তারা অনেকখানি সাহায্য করেন। সো স্যারের সাথে ডিসকাশন করছিলাম যে কী নিয়ে করা যায় কী নিয়ে করা যায়। তখন এক পর্যায়ে স্যার বলেন যে যেহেতু তুমি এই কৃষি প্রকৌশলে এবং যন্ত্রপাতি, কৃষি প্রকৌশলে আবার কয়েকটা এরিনা আছে, তো আমার কৃষি প্রকৌশলের যন্ত্রপাতিটাতেই আমার কাজ করার ইচ্ছা ছিল। তো স্যার বললেন যে ঠিক আছে, তাহলে তোমরা যেহেতু কাজ করছো এবং সামনের দিনগুলোতে এই নারীদের কৃষি যন্ত্রপাতি ব্যবহারের ক্ষেত্রে একটা চ্যালেঞ্জ আসতেই পারে, সো সেটা নিয়ে তুমি একটু কাজ করে দেখতে পারো তোমার থিসিসে। আচ্ছা, তো সেইভাবে স্যার বলার পর বেশ আগ্রহী মনে হলো যে একটা নতুন বিষয় দেখি না আসলে, এবং নারীরা তো অনেক চ্যালেঞ্জ, তখন যে খুব বুঝতাম বলবো না, কিন্তু চ্যালেঞ্জে নিজের নারী হিসেবে তো সেটা ফেস করতেই হয়। আর যন্ত্রপাতিটা তো আসলে নারীর সাথে, আমাদের ফ্যাকাল্টিতে যদি বলি আমরা টোটাল 60 স্টুডেন্টস ছিলাম, আমরা মেয়ে ছিলাম 4 জন। তো মানে কখনোই আসলে যন্ত্রের সাথে নারীটাকে তখন বলেন বা এখন বলেন আমরা চিন্তা করতে পারি না, স্বাভাবিক মনে হয় না। তো সেজন্য মনে হলো যে আমরা যে যন্ত্র তৈরি করছি এটা তো আসলে নারী বান্ধব হতে হবে, আর নাহলে তারা কিভাবে কৃষিতে এগিয়ে যাবে। তো তাহলে একটু করে দেখাই যায় যে আসলে কিভাবে এটাকে আরো নারী বান্ধব করা যায়। তো সেই জন্যই আসলে উৎসাহটা আসলো তখন, এবং স্যারের সাথে কাজ করা শুরু করেছিলাম তখন। তারপরে তো আসলে কর্মজীবনে অনেকভাবে এই বিষয়টাতে কাজ করে আসলে কি ধরনের অভিজ্ঞতা আপনার অর্জন হলো? আমি থিসিস করার পরে আমি প্রথম যে চাকরি শুরু করি সেটাও আমার এই একই বিষয়ে। আমি কাজ শুরু করেছিলাম RDRS-এ, একদম প্রত্যন্ত অঞ্চল লালমনিরহাটে, এবং আরও তো আমি 20-24 বছর আগের কথা বলছি। তো তখন আসলে চ্যালেঞ্জগুলো আরও অনেক বড় ছিল। তো তখন আমি যখন নারীদের সাথে কাজ করা শুরু করলাম, দুটো জিনিস আসলে আমার কাছে খুবই মজার বা মনে হয়েছে যে মানে RDRS আপনি কি হিসেবে কাজ শুরু করলেন? আমি ম্যানেজার হিসেবে কাজ শুরু করি। আচ্ছা, আপনার প্রথম কর্মজীবন শুরু হলো এটা কি থিসিসের পরে? থিসিসের পরে। সো আমি অনার্স কমপ্লিট করে ইভেন আসলে রেজাল্ট হওয়ার আগে স্যারদেরই একটা প্রকল্প ছিল যেটা RDRS এর সাথে ওনারা করছিলেন। তখন স্যার বললেন যে তুমি জয়েন করো। আসলে তখন আসলে পরিকল্পনাও ছিল না যে চাকরি শুরু করব, মাস্টার্স করব, এরকম একটা চিন্তা ছিল। তো বেশ কিছু স্যার, আমি বললাম যে আমি আসলেই সৌভাগ্যবতী যে স্যাররা অনেক আদর করতেন। আচ্ছা। তো আমার ফ্যাকাল্টির ডিন যিনি, সেই স্যার আর সরকার স্যাররা বললেন যে হ্যাঁ মাস্টার্স করবে, কাজটা করে তারপরে তুমি মাস্টার্স করতে পারবে। তো তুমি যদি 2 বছর মাস্টার্স করো আর 2 বছর কাজ করো, এটা তোমার জন্য ফিল্ডে একটা অভিজ্ঞতা আপনার জন্য খুব সহায়ক হবে। সেই জায়গা থেকে আপনার শিক্ষক আপনাকে অনুপ্রেরণা দিলেন। আমি বললাম আচ্ছা ঠিক আছে, লেটস ডু দ্যাট। চ্যালেঞ্জ নিতে ভালো লাগে আসলে সব সময়। এটা একটা প্রজেক্ট ছিল? এটা একটা প্রজেক্ট। কয় বছরের? এটা ছিল 2 বছরের প্রজেক্ট। আচ্ছা। তো সেটাও একটা আসলে চ্যালেঞ্জিং, কারণ কখনো তো হোস্টেলে থেকেছি, বাট একদম বাবা মা ছাড়া। আসলে সেই মোমেন্টে নর্থ বেঙ্গল ওয়াজ অনেক দূরের একটা ব্যাপার ছিল। কেবল যমুনা ব্রিজ হয়েছে তখন, একদম কেবল। এবং আমার পরিচিত আত্মীয় স্বজন কেউ ওদিকে থাকে না। তো এই পারমিশন পাওয়া বাবা মার কাছ থেকে খুবই কঠিন ছিল। আমার বাবা খুবই আধুনিক মানসিকতার, তো বাবার সাপোর্টের জন্য যেতে পেরেছে, আর নাহলে হয়তো সম্ভব হতো না। তো বাবা বলেন ওকে তোমার স্যাররা যেতে বলেছেন নিশ্চয়ই তোমার ভালোর জন্যই বলেছেন। আর উনার এই ডেভেলপমেন্ট সেক্টরের প্রতি একটা আগ্রহ ছিল। আচ্ছা। তো যার জন্য উনি বলেন ঠিক আছে স্যার যেহেতু বলেছে তুমি যদি মনে করো পারবে যাও। তো সেই বাবার উৎসাহে, স্যারদের উৎসাহে, কিছু চিনি না, একদম লালমনিরহাটে যে কর্মক্ষেত্র শুরু করি। আচ্ছা, 2 বছরের প্রজেক্ট। 2 বছরের প্রজেক্ট। কাজের অভিজ্ঞতা যদি জানতে চাই, প্রথম কাজের অভিজ্ঞতা কেমন ছিল? একেবারে তাও আবার ফিল্ড ওয়ার্ক দিয়ে শুরু হলো। জি। অনেক দূরে দূরে বুকেই যাওয়া আসলে, কি হবে না হবে। কিন্তু ওই যে আবার আমি সৌভাগ্যবান বলবো, কারণ আমার সহকর্মীরা অসম্ভব ভালো ছিল। একদম নিজের ছোট বোনের মতন আদর করতো। কেবল ইউনিভার্সিটি থেকে পাশ করেছি, ওনারা অনেক সিনিয়র আমার থেকে। ওরা বুঝতে পারতো যে ঢাকা থেকে এসেছে, কি করবে বুঝতে পারছে না। তো প্রতি মোমেন্টে আমি আসলে গাইডেন্সটা পেয়েছি ওনাদের কাছ থেকে। আর কর্মক্ষেত্রে যেটা বলছিলাম যে যখন ওই নারীদের সাথে কথা বলতাম না, তখন একটা অন্যরকম শক্তি ফিল করতাম, মনে হতো আসলেই কিছু করা উচিত ওদের জন্য। আমাদের তো আসলে কৃষিক্ষেত্রে অনেক বড় অবদান নারীদের, কিন্তু নারীরা নিজেরাও জানে না যে তারা কত বড় অবদান রাখছে আসলে। সেটা একদম কৃষির প্রতিটা স্টেপেই আসলে তারা কাজ করছে। সো তখন এই জন্য মনে হয়েছে যে আসলে আমাদের এই যে তখন কেবল যন্ত্রপাতি আসলে তখনও এতটা, এখন যতটা ততটা পপুলার ছিল না। তো আমার মনে হয়েছিল তখন যে আসলে তো এই জায়গাগুলো, কারণ এই যে
তাদের পরিশ্রম, যন্ত্রটা কি করে, তার পরিশ্রমটাকে একটু লাঘব করে দেয়। নিশ্চয়ই। তো তার লাইফটাকে যদি আরেকটু স্মুথ করতে হয়, তাহলে এই যন্ত্রগুলো নারী বান্ধব হওয়া দরকার এবং তাদের কাছে পৌঁছে দেওয়া দরকার। তো সেই কাজটাই করছিলাম, এবং নারীরা যখন ওই হাসিটা দেখতাম তাদের মুখে, তখন মনে হতো যে আসলেই এখানে এসে আমি ভুল সিদ্ধান্ত নিইনি, আমি ভালোই করেছি যে আমি এসেছি এখানে। এই যন্ত্রপাতিকে নারী বান্ধব করা প্রক্রিয়াটা আসলে ঠিক কিরকম? মূলত আমরা যেটা করতাম সেটা হলো কি, নারীদের কাছ থেকে ফিডব্যাকগুলো নেওয়া, যে আমরা তখন কিছু মেশিনারিজ কাজ করতাম, উইডার মানে ওই যে নিড়ানি দেওয়ার জন্য কিছু মেশিন ছিল, ইভেন পাওয়ার টিলার, শ্যালো মেশিন, এই জিনিসগুলো। তো এইগুলোর কোন জায়গায় পরিবর্তন করলে নারীদের জন্য পরিচালনা করাটা সহজ হয়, সেগুলো নারীদের সাথে কথা বলা, তাদের কাজটাকে মনিটর করা করে সেটা আবার রিসার্চে ফাইন্ডিংস হিসেবে নিয়ে আসা, যাতে যন্ত্রগুলো যখন তারা তৈরি করছে ডিজাইনিংয়ে ওই চেঞ্জগুলো নিয়ে আসা যায়, যাতে করে নারীরা খুব সহজে অপারেট করতে পারে। তো সেটাই হলো কি কাজের জায়গাটা ছিল। ফিডব্যাক নিয়ে তারপর সেই পরিবর্তনগুলো তৈরি করা। আচ্ছা, সেখান থেকে 2 বছরের কাজের অভিজ্ঞতা নিয়ে কি করলেন? এরপরে কি আবার মাস্টার্সে চলে গেলেন, নাকি এরপরে আপনি কেয়ার বাংলাদেশে জয়েন করেছি? হ্যাঁ, আচ্ছা, ওখান থেকে আমি কেয়ার বাংলাদেশে জয়েন করি। আচ্ছা, সো কেয়ার বাংলাদেশে তখন আমি রংপুরে জয়েন করলাম প্রথম, যেহেতু প্রজেক্টটা শেষ হয়ে গেছিল। তারপরে আমি কেয়ারে জয়েন করি, তখন জয়েন করি প্রজেক্ট অফিসার হিসেবে রংপুরে। ওখানে একটা প্রকল্প ছিল, সেই প্রকল্পে আরএমপি প্রকল্প। আচ্ছা, সেই প্রকল্পের ওই জেলার দায়িত্বে ছিলাম আমি, রংপুর জেলার দায়িত্বে। এটা আবার একদম কিছুটা অন্যরকম, এখানে আসলে প্রকৌশলের কোনো জিনিস ছিল না। এটা মূলত রোড মেনটেন্যান্সের কাজ করতো নারীরা। তো তাদেরকে আমাদের থেকে কিছু ট্রেনিং দেওয়া হতো, সঞ্চয়ের উৎসাহ দেওয়া হতো, এবং তারপর তারা যেন ব্যবসা করতে পারে তাদের সঞ্চয় থেকে। এটা গভর্নমেন্ট থেকেই আসলে এই ফান্ডিংটা আসতো, গভর্নমেন্ট কেএফডব্লিউ ফান্ড করতো। তো সেভাবেই আসলে এই প্রোগ্রামটা ছিল। সেখানে আমি রংপুর জেলা এবং নীলফামারী জেলার দায়িত্বে ছিলাম। তার মানে কি নারীরা কিভাবে ব্যবসা বান্ধব হবে বা ব্যবসা উন্নয়নে কাজ করবে? মূলত মানে বিধবা নারীদেরকে এই প্রকল্পে নেওয়া হতো। সো তারা যেহেতু স্ট্রাগল করতো তাদের ফ্যামিলি চালানোর জন্য, সো তাদেরকে সরাসরি টাকাটা না দিয়ে রোড মেইনটেনেন্সের কিছু কাজ তাকে করা হতো, তার বদলে তারা মাসিক একটা পারিশ্রমিক পেত। কিন্তু সেটা থেকে যাতে তারা অবশ্যই সেভিংস করে, এবং সেভিংসের মানিটা দিয়ে সে কিভাবে তার মানে পরবর্তীতে ব্যবসায় ঢুকে কিভাবে স্বনির্ভর হতে পারে, সেটাই সমগ্র প্রকল্পের একটা উদ্দেশ্য ছিল। তো আমার দায়িত্ব ছিল আসলে ওভারঅল সুপারভিশন করা, গভর্নমেন্টের সাথে লিয়াজগুলো করা। সেই জায়গাটাতে আমি কাজ করতাম ওই প্রকল্পে। এই অভিজ্ঞতাগুলো আসলে ঠিক কেমন, মানে নারীদের মধ্যে কি ধরনের পরিবর্তন আসছিল আপনি থাকাকালীন? ওই যে বললাম, যখন আমি প্রথম কাজ শুরু করি তখনও দেখেছি তারা আসলেই চায় কাজ করতে, কিন্তু ওই পরিবেশটা তো পায় না। এবং আমার কাছে আমার দীর্ঘ 20 বছরের অভিজ্ঞতা বা 25 বছরের অভিজ্ঞতা বলে যে কনফিডেন্সের জায়গাটা, কারণ আমরা ছোটবেলা থেকেই বড় হই যে তুমি কিছু পারো না, তুমি কোনো কাজের না, তোমাকে দিয়ে কিছু হবে না, খালি রান্না করবে, এরকম একটা এতবার শুনে শুনে বড় হই, বিশেষ করে গ্রামের নারীরা, আমরা সবাই হয়তো বা। তো ওই জায়গাটা থেকে তাকে এই ভরসাটা দেওয়া যে তুমি আসলে গুরুত্বপূর্ণ একজন মানুষ, তুমিও পারো, এবং সত্যিকার অর্থে তুমি তোমার পরিবারে কন্ট্রিবিউট করতে পারো, তুমি নিজের জায়গায় তুমি দাঁড়াতে পারো, এই কনফিডেন্সটা দেওয়া। এবং যখন এটা দেওয়া হয় তখন তার যে পরিবর্তন, এটা আসলে আমি একদম সেই সময় থেকেই দেখেছি, এবং সেটা আসলে অসম্ভব ভালো লাগার একটা জায়গা। এই কাজ করার পিছনে সেটা একটা বড় জায়গা, যে এত প্রতিকূলতা পার হয়ে এত বছর ধরে কাজ করছি, হয়তো তাদের মুখের ওই হাসিটা সব কষ্টকে ভুলিয়ে দেয়। কোনো অনুপ্রেরণার গল্প কি আছে যেগুলো শেয়ার করা যায় বা আপনার অভিজ্ঞতা থেকে? আপনি বলার পর একজনের কথা, একটা নারীর কথা মনে হচ্ছিল, এটা তার আরো অনেক পরে। আমি তখন সৌহার্দে কাজ করি, কুড়িগ্রামের একদম প্রত্যন্ত একটা চর। তো আমি কাজের জন্য একবার গেলাম ভিজিটে, দৌড়ে এসেছে আমার কাছে, এসে বলছে আপা আপনাকে ধন্যবাদ জানাতে আসলাম। যে কেন আপু, ধন্যবাদ কেন? যে আমার কেউ নাই, আমি বাড়িতে বাড়িতে চেয়ে চেয়ে খেতাম, ছেলে আছে দেখে না, একটু বয়স্ক নারী একজন, কিন্তু আপনারা আমাদেরকে আমরা কিছু লাইভলিহুড সাপোর্ট দিয়েছিলাম তাদেরকে। এটা দেওয়ার পর এখন আমার 4টা ছাগল আছে, এখান থেকে 2টো বিক্রি করেছি, সেই টাকাটা দিয়ে আমি কিছু মুরগি কিনেছি, ডিম পারে, ডিমগুলো বিক্রি করি। তো আমি আমার বাড়িতে এখন ভালোভাবে 3 বেলা খেয়ে থাকতে পারছি, যেটা আমি কখনো চিন্তা করতে পারিনি। আমি গত 10-15 বছর ধরে মানুষের কাছ থেকে চেয়ে চেয়ে খাচ্ছি, এবং তার চোখে মুখে যে মানে আনন্দ, সে এসে আমাকে জড়িয়ে ধরেছে যে আপনারা না থাকলে এই পরিবর্তন আমার হতো না। সো
এইটা ইন্সপিরেশন আর কি, যে কিছু বলার আসলে নেই আসলে। RDRS এর প্রথম কর্মজীবন শুরু হলো, এরপর কেয়ার কেয়ার বাংলাদেশ, বাংলাদেশ। প্ল্যান ইন্টারন্যাশনালের কথা একটু শুনতে চাই, যেখানে আপনি মানুষের জীবনমান উন্নয়ন ঘটিয়েছেন ক্ষুদ্র ঋণের মাধ্যমে। সেই অভিজ্ঞতার কথা জানতে চাই, কতদিন কাজ করলেন সেখানে? 2 বছর মতন। আচ্ছা, প্ল্যানে আমার আসলে মাইক্রো ফাইন্যান্সের লার্নিংটা হয়েছে। লাইভলিহুড নিয়ে কাজ করেছি তার আগ পর্যন্ত। তো লাইভলিহুডের কাজও ছিল প্ল্যানে, বাট প্ল্যান মাইক্রো ফাইন্যান্সের কাজও করতো পার্টনারের মাধ্যমে। ওটাও আসলে আরেকটা অন্যরকম অনুভূতি আমি বলবো, কারণ আর্থিক স্বাচ্ছলতা না থাকলে বা সংযোগটা না থাকলে, ফাইন্যান্সিয়াল ইনক্লুশনটা না থাকলে, এই যে লাইভলিহুডের বিভিন্ন প্রশিক্ষণ দিচ্ছি, তাদের সাথে কথা বলছি, এগুলো কোনোটাই আসলে নারীরা বা পুরুষরা তাদের পক্ষে আসলে ইমপ্লিমেন্ট করা সম্ভব হয় না। তো যার কারণে, এবং প্ল্যান ইন্টারন্যাশনাল তখন আসলে একটা খুবই ফ্লেক্সিবল মডেল তৈরি করার একটা চেষ্টা করছিল। এটাও অনেক বছর আগেকার কথা। তো সেই মডেলটাতেই আসলে কাজ করছিলাম আমাদের টিমটা, যারা মাইক্রো ফাইন্যান্স নিয়ে তখন কাজ করতাম। এবং তখন আমরা একদম তখন ওটা কাজ করতাম স্লামে, গ্রাম থেকে বেরিয়ে এসে ঢাকা শহরের স্লামে কাজ করতাম, বিভিন্ন স্লামে। সো স্লামে যেয়ে যখন ওদের সাথে কথা বলতাম, ওদের কাছ থেকে জানতে চেতাম যে আসলে কি ধরনের প্রোডাক্ট ডিজাইন করলে আসলে তারা সত্যিকার অর্থে এই মাইক্রো ফাইন্যান্সের যে লোনটা তারা নিবে, সেটা তাদের আসলে, কারণ একটা বড় চ্যালেঞ্জ তখন থেকে আমরা দেখছিলাম যে তারা হয়তো লোন নিচ্ছে, সেটা ইউটিলাইজ করে যখন রিটার্ন করছে, দ্যাট বিকাম আ বিগ বার্ডেন ফর দেম। সো সেই জন্য আমরা চেষ্টা করছিলাম যে ওই জায়গাটাতে কীভাবে ফ্লেক্সিবিলিটিটা আনা যায়, যাতে তারা সত্যিকার অর্থে কাজ করে উপার্জন করে তারপরে আসলে লোনটা শোধ করতে পারে। তো ওইভাবেই আসলে তাদের সাথে কথা বলে, তাদের মতন করে প্রজেক্ট ডিজাইন করে তারপর আমরা এটাকে ইন্ট্রোডিউস করেছিলাম তাদের কাছে, যার জন্য এগেইন একটা ভালো আমাদের অ্যাকসেপ্টেন্স ছিল স্লামগুলোতে। যখন আমরা যেতাম, তারা খুব আগ্রহ নিয়ে তাদের কথাগুলো বলতো, এবং যারা লোন নেওয়া শুরু করলো, তারা তাদের মাধ্যমে আসলে এটা বেশ অনেকখানি ছড়িয়ে গিয়েছিল। তো এবং যেহেতু এটা একটা নতুন লার্নিং, আমার জন্য একটা চ্যালেঞ্জ ছিল, কারণ আমি আসলে এক্সপার্ট ছিলাম না সেই সময়, কিন্তু অর্গানাইজেশন আমার পুরো ওই আস্থাটা রেখেছিল যে না, একে দিয়ে হয়তো হবে। তো যার জন্য এটা শেখার সুযোগ পেয়েছি। এবং আবার একইভাবে মূলত আসলে ইয়ুথদের কাছে আমরা বেশি যেতাম মাইক্রো ফাইন্যান্স লোনটা নিয়ে। তো ইসলামের যে ইয়ুথরা আছে, তাদের অন্যরকম চ্যালেঞ্জ। তারা আগ পর্যন্ত আসলে গ্রামের চ্যালেঞ্জগুলো দেখেছি, বাট ইসলামের চ্যালেঞ্জগুলো অন্য রকমের আসলে। তাদের হয়তো সবাইকে দিতাম, হ্যাঁ, বাট নারীটা বেশি ছিল পুরুষের চাইতে। কিন্তু তাদের অনেকের হয়তো কিছুটা অর্থ আছে, কাজ করে, কিন্তু সামাজিক যে অবস্থান, বিশেষ করে নারীদের যে কত ধরনের চ্যালেঞ্জ ইসলামের মেয়েরা ফিল করে, ওইটা জানার সুযোগ হয়েছে। এবং তখন কাজ করার আগ্রহটা বেড়েছে আমার এই ইসলাম, যারা ইসলামের যে জনগোষ্ঠীটা আছে তাদের সাথে, যে তাদের মাইক্রোফাইন্যান্স তো আছে, বাট ওভারঅল তাদের উন্নয়নের জন্য আসলে আরো ভালোভাবে কিভাবে কাজ করা যায়। সো ওই চিন্তাটা তখন মাথায় আসে আসলে, যখন আমি প্ল্যানে এই ইয়াং গার্লস অ্যান্ড বয়েজদের সাথে কাজ করা শুরু করি। চমৎকার। আসলে ক্ষুদ্র ঋণের ভূমিকা তো সারা বাংলাদেশ থেকে শুরু করে সারা বিশ্বেই রয়েছে ব্যাপকভাবে, কিন্তু একটা নেতিবাচক কথা শোনা যায়, সেটা হচ্ছে পরিশোধ করতে গিয়ে তারা খুব সাফার করছে। আপনি যেটা বলছিলেন যে বার্ডেন হয়ে যায়, কেউ যদি পরিশোধ করতে না পারে, কিভাবে আসলে এটার সমাধানে আসেন আপনারা? আমরা যেটা করেছিলাম প্রথমে হলো কি, মানে খুব গদবাঁধা পরিশোধের ওইটা ছিল না, ফ্লেক্সিবিলিটিটা ছিল। যার যে ধরনের কাজ সেটার উপর বেস করে আসলে ওই পরিশোধের সময়টা নির্ধারণ করা হতো, যার জন্য পরিশোধের পার্সেন্টেজটা অনেক বেশি ছিল। কেউ না পারলে একটা ফ্লেক্সিবল টাইম ছিল, যে সময়টা পর্যন্ত তাকে আসলে সুযোগটা দেওয়া যায়। তো মোটামুটি সকল মাইক্রোফাইন্যান্সের ক্ষেত্রে একটা তো পার্সেন্টেজ থাকবেই যারা আসলে ফেরত দিবে না। যখন যে কোনো অর্গানাইজেশন এটা ডিজাইন করে, তারা ওটাকে কাউন্ট করেই ডিজাইন করে। সুতরাং সেটা তো হয়েছেই, কিন্তু আমরা জানি যে এটা হবে, সেভাবেই কাজ করা। কিন্তু একটা ফ্লেক্সিবিলিটি ছিল যে তুমি যদি না পারো, আমাদের সাথে কথা বলো, এবং পরিবর্তিত শিডিউলটা কি করতে চাও সেটা তোমার ফিক্স করার সুযোগ আছে। তো সেভাবে ফিক্স করে দেন আবার তারা পরিশোধটা করতো। তো সেভাবে কাজ করতাম আসলে। মানে একটা নমনীয়তা ছিল, নমনীয়তা ছিল, এটাই দরকার আসলে। জি,
তো সেখানেও আপনি কাজ করলেন 2 বছর। এরপরেই কি আপনি USAID আচ্ছা, সেখানে আপনি সৌহার্দ্য নামে একটা প্রকল্পে কাজ করেছেন। সেখানে আমরা যতটুকু জেনেছি প্রায় 3,70,000 পরিবারের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা। এটা তো একটা বিশাল চ্যালেঞ্জ। এটা কি মানে আপনার প্রজেক্টের আওতায় এটা পুরোপুরি সাকসেস হলো নাকি? আমরা শুনতে চাই সেই গল্পটা, এতজন মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা। সৌহার্দ্য আসলে একটা চমৎকার একটা প্রকল্প, USAID ফান্ডেড। সো ওখানে আমি এই পরিবারগুলোর খাদ্য নিরাপত্তার যে জায়গাটা সেটার দায়িত্বে ছিলাম। আচ্ছা, প্রজেক্ট ডিজাইন থেকে শুরু করা কাজ, যেহেতু মূলত টেকনিক্যাল জায়গাটাতে গাইডেন্স করা এবং তাদের সাথে কাজ করাটাই জায়গায় ছিল। এবং এই প্রকল্পটা কাজ করতো মূলত চর এবং হাওড় অঞ্চলে। হাওড়টা আমি শিখেছি ওখান থেকে। প্রথম আমি হাওড় দেখা, আমি জানি না আপনারা হাওড় দেখেছেন কিনা, কিন্তু এই হিসাবে পর্যটক হিসেবে গেলে পরে হাওড় বোঝা যাবে না রিয়েল হাওড়ের চ্যালেঞ্জ কি। এটা আসলে আমি প্রথম যখন গিয়েছি আমার মনে হয়েছে যে এটা একটা অন্য পৃথিবী। আচ্ছা, এবং অন্য মানে এক এক জায়গার চ্যালেঞ্জে এত ডিফারেন্ট আমাদের দেশে, যদিও আমাদের দেশটা অনেক বড় না, মনে হয় যেন ছোট একটা দেশ, কতটুকু আর বৈচিত্র্য আছে। কিন্তু আসলেই হাওড়ের যে চ্যালেঞ্জ এবং সেখানকার ছোট ছোট আটিতে যারা বসবাস করে, এবং আমি জানি না আপনারা জানেন কিনা, ওখানকার একটা অলিখিত নিয়ম হলো যে যত দরিদ্র সে তত আটির কর্নারে বসবাস করবে। সো এইভাবেই তাদের জানা ছিল না, জি, তাদের বসবাসটা, যেহেতু রিস্ক হলো গিয়ে কর্নারে থাকলে, সো তাদের আর্থিক অবস্থা অনুযায়ী আস্তে আস্তে তারা ভিতরের দিকে বসবাস করে। সুতরাং আমরা যেহেতু খুবই দরিদ্র যারা সবচেয়ে বেশি, তাদের সাথে কাজ করতাম। সো একদম কর্নারে যে পরিবারগুলো, তাদের সাথে আমাদের কাজ। আপনাদেরও সেখানেই থাকতে হতো? আমাদেরও সেখানে থাকতে হতো আমরা যখন যেতাম। এবং যে কোনো সময় ভেঙে যেতে পারে এই হাওড় পার হয়ে আসা, এবং বিশেষ করে যখন ঝড়ের সময় অনেকবার এরকম হয়েছে। এরকম অনেক ঘটনা আমি ফেস করেছি বা আমাদের টিমের লোকজন ফেস করেছে। হাওড়ের মাঝখানে ঝড় উঠেছে, নৌকা যেতে পারছে না কোথাও, মানে সম্পূর্ণ অনিশ্চয়তা যে বেঁচে আমরা এরপরে ফিরতে পারবো কিনা, কোনো নিশ্চয়তা নেই। আল্লাহকে ডাকা ছাড়া আসলে কিছু করার নাই ও মোমেন্টে। তো সেই ধরনের প্রতিকূলতা পার হয়েই আসলে চলাচল করতে হতো। এখন তো অনেক ভালো হয়েছে মাশাআল্লাহ হাওড়ের যোগাযোগ, কিন্তু তখন অনেক অনেক খারাপ ছিল। কারণ এটা আমি শুরু করেছি অনেক আগে, 2008-7-8 দিকের কথা বলছি। তো সেই পার হয়ে হাওড়ে যেতে হতো। মানে সেই সময় সেই প্রতিকূলতার মধ্যেও আপনারা কাজগুলো আসলে কন্টিনিউ করেছেন, থেমে থাকেননি। জি, যেটি বলছিলেন। আরেকটা বড় চ্যালেঞ্জ, আমরা চিন্তা করলাম যে ওকে হাওড় যেহেতু মৎস্যজীবীদের সাথে কাজ করি, আচ্ছা, কাজ করতে যেয়ে দেখলাম চারিদিকে পানি, তাদের কোনো অধিকার নেই ইভেন একটা বড়শি ফেলে মাছ তোলার। কারণ পুরোটাই যারা প্রভাবশালী তাদের দখলে। আপনি ওই একদম কর্নারে বসবাস করেন, এক পা ফেললেই পানি, বড়শি ফেললেই মাছ তুলতে পারেন, কিন্তু আপনি মাছ তুলতে পারবেন না, একটা মাছ ধরারও কোনো সুযোগ আপনার নেই। এই কি বৈষম্য! হ্যাঁ, অসম্ভব। মানে যারা ভালো জায়গায় বসবাস করতো তারাই কেবল মাছ ধরতে পারবে। হ্যাঁ, বা সে বলবে যে তুমি তুলে নিয়ে আসো এবং নিয়ে এসে আমাকে দাও, হয়তো তাকে মানে ডেলিভারি হিসেবে কিছু পে করবে, কিন্তু তুমি মাছ তুলে খেতে পারবে না, বা তুমি বেচতেও পারবে না, তোমার মতন করে ধরতেও পারবে না। আমি যদি বলি আমার জন্য তুলে আনো, জাল ফেলো, তাহলে তুমি পারবে, তাছাড়া তোমার কোনো অধিকার নেই যে তুমি মাছ ধরবে। তো এই জেলে সম্প্রদায়কে নিয়ে যখন কাজ শুরু করলাম, এবং তারা তো আসলে জেলে, তারা কিন্তু অন্য কোনো কাজ করে না, তাদের জমি নেই, তখন এটা অনেক বড় চ্যালেঞ্জ আমরা ফেস করলাম যে তাহলে কিভাবে কাজ করব। তো তখন যেটা করেছি, সরকারকে চেষ্টা করেছি তখন ফিশারিজ যে ডিপার্টমেন্ট আছে তাদের সাথে ক্লোজলি কথা বলা, ওই এলাকার যে যারা গণ্যমান্য ব্যক্তি আছে তাদের সাথে কথা বলা শুরু করা, ইভেন যারা ইজেরা নিত তাদের সাথেও কথা বলা যে হ্যাঁ ঠিক আছে তুমি ইজেরা নিয়েছো পানি, তুমি এটার মালিক এখনকার জন্য, কিন্তু এদের জন্য আসলে কি করা যায়। তো কিছু কাজ করেছিলাম, কিছু একটা সমিতির মতন তৈরি করা, যাতে 20 জন 40 জন একসাথে করতে পারে এবং কিছুটা হলেও তারা ইজারা নেওয়ার যোগ্য হতে পারে একত্রিতভাবে, কারণ 5 জন 10 জন মিলেও আসলে এটা নেওয়ার ক্ষমতা তাদের ছিল না। তো সেটা একটা পদ্ধতিতে কিছুটা কাজ করার চেষ্টা করেছি। এলাকার সবার সাথে কথা বলে কিছুটা চেষ্টা করেছি তাদের প্রবেশাধিকারটা কিছুটা হলেও নিশ্চিত করা, ওভাবে কাজ করেছি। এবং অনেক রিস্ক, একটা হলো গিয়ে এই যে প্রতিকূল পরিবেশ, আরেকটা হলো গিয়ে এদের সাথে কাজ করা, কারণ তারা আসলে খুবই ক্ষমতাবান এবং
খুব স্বাভাবিকভাবেই তারা তো এই ক্ষমতাটা ছেড়ে দিয়ে ওই জি। ছোট চাষিদেরকে অধিকার দিবে, সেটা তো আসলে দিতে চেত না। তো তার মধ্যেই কাজ করা, আসলে সেভাবেই তাদের জন্য কাজ করা। একই সাথে যেহেতু খাদ্য নিরাপত্তার কাজ করতাম, সো কিভাবে আসলে সেটা খাওয়ার জায়গাটাতেও, কারণ তারা আসলে এত দরিদ্র, যতটুকু টাকা পেত সেটা আসলে তাদের অন্যান্য দৈনন্দিন কাজে ব্যবহার করতে হতো। আর যখন নারীর খাদ্যর কথা আসে তখন তো জানিনি যে মানে যদি খাবার বাঁচে তাহলে নারীটি খাবে, না হলে তো খাবার দরকার নেই। সে যদি মা হওয়ার মতন অবস্থানেও থাকে তারপরও কিন্তু সে খাবারটা পায় না। তো এই জায়গাটাতেও কিন্তু তখন আমাদের তাদের সাথে কাজ করতে হয়েছে যে কেন নারীর খাওয়া দরকার, আর নাহলে কেন শিশুটার সমস্যা হবে, কি ধরনের খাবার দরকার। আপনারা কি কোনো প্রজেক্ট তৈরি করে তাদের হাতে তুলে দিলেন? বিষয়টা কি এমন ছিল তাদের খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে? খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে পুরো প্রকল্পটাই তো আসলে খাদ্য নিরাপত্তা নিয়ে কাজ করতো। সো বিভিন্নভাবে তাদেরকে আসলে ক্যাপাসিটেট করা, তাদেরকে জানানো কি করা উচিত, কিভাবে করলে ভালো হয়, কাদের কাছে যেতে হবে। সো ওই সামগ্রিক কাজটা আমরা ওখানে যে কর্মীরা থাকতো তারা সারাক্ষণ তাদের সাথে থাকতো। সো যদি আমি বলি যে যেটা বলছিলাম যে কোন ধরনের খাবারগুলো কম দামি খাবার কিন্তু পুষ্টিযুক্ত, কিভাবে খেতে হবে, এই জিনিসগুলো তাদেরকে শেখানো। একই সাথে তার তো পয়সা নেই, সে যে খাবে তার তো আর্থিক অবস্থাটা লাগবে মিনিমাম জায়গায়। তো আর্থিক উন্নয়নটা কিভাবে করা যেতে পারে সেই জায়গাটার বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া, তাদেরকে জানানো, বোঝানো সেই জায়গাগুলো। এবং খুব কাজ করেছে সবসময় দেখেছি যে যখনই কোনো তাদের সামনে কোনো এক্সাম্পল দেখানো যায়, তো সব জায়গায় আমরা দেখেছি যে কিছু মানুষ থাকে যারা খুব উৎসাহী, যারা আসলে প্রোগ্রেসিভ, তো তাদেরকে অ্যাজ আ মডেল সামনে নিয়ে আসা যে দেখো তোমাদের কমিউনিটিতেই ও কিন্তু এই কাজগুলো করার ফলে তার জীবনের কিন্তু এই পরিবর্তনগুলো আসছে, তো তাহলে আসলে সবাই মিলেই আমরা এই কাজগুলো করি। তো ওইভাবে তাদেরকে বোঝানো যে আসলে একটা সুন্দর জীবনের ক্ষেত্রে তোমরা যা করছো তার সাথে আর কি কি করা যায়, যেটা করলে হয়তো তোমার শরীরটা আরো ভালো থাকবে, তোমার আর্থিক উন্নয়নটা ভালোভাবে হবে। বিভিন্ন পরামর্শের মাধ্যমে আসলে আপনাদের কাছে শুধু পরামর্শই ছিল নাকি আমরা পথ দেখিয়ে দেওয়া এবং সেখানে সাপোর্ট দেওয়া, প্রশিক্ষণ দেওয়া, তাদেরকে বিভিন্নভাবে সাপোর্ট দিতাম, ইনপুট সাপোর্ট, মানে সেটা যদি লাইভস্টক বলেন, ফিশারিজের ক্ষেত্রে ফিশারিজ ইকুইপমেন্ট বলেন। এই সৌহার্দ্যটা আপনাদের 2 বছরের প্রজেক্ট ছিল? না, এটা 5 বছরের প্রকল্প। আচ্ছা, 5 বছর কি আপনাদের ফিল্ডেই কাজ করতে হলো নাকি? মানে একটা না যে আমি ফিল্ডে ছিলাম তা না, ফিল্ডে আমাদের কলিগসরা ছিলেন। তো আমি ঢাকা বেস ছিলাম, আচ্ছা, কিন্তু আমাকে রেগুলারলি যেতে হতো, যাতায়াত করতে হতো। কি ধরনের পরিবর্তন আসলে এসেছিল কাজ করার ফলে? একটা তো আউটকাম আসে। একটু আগে এক্সাম্পল বলছিলাম একজন নারীর, তো ওটা কিন্তু সৌহার্দ্যের থেকে আমি বলছিলাম। তো এরকম ওই যে 1 লাখের বেশি, 3 লাখ, 2 লাখ, 3 লাখ নারী বা পরিবারের যে পরিবর্তন, যেহেতু আমরা ছোট ছোট পরিবারকে নিয়ে কাজ করতাম, সো পরিবর্তনটা যে অনেক বড় তা বলবো না, তারা কিন্তু তাদের জীবনের জন্য এটা অনেক বড় পরিবর্তন। এবং আমরা যেহেতু লম্বা সময় ধরে কাজ করেছি, 5 বছর, এবং তারপরেও যখন দেখেছি যেটা এমন না যে শেষ হয়ে গিয়েছে, কারণ তারা আসলে একটা পথ দেখেছে, তারা জানতে পেরেছে যে কোথায় যেতে হবে, কিভাবে যেতে হবে, তার দক্ষতাটা বেড়েছে। সুতরাং এই পরিবর্তনটা স্থায়িত্বশীল হয়েছে। সেটাই আসলে সার্থকতা যে এতগুলো পরিবার সাথে কাজ করার সুযোগ হচ্ছে এবং তাদের এই পরিবর্তনটা হচ্ছে। তারা আসলে এখন খাদ্য নিরাপত্তায় স্বাবলম্বী হচ্ছে, সেটা কৃষি বলেন, লাইভস্টক, ফিশারিজ, যেই মাধ্যমেই তারা কাজ করুক, কিন্তু তারা তাদের পরিবারের, তাদের শিশুদের আসলে ওই পরিবর্তনটা ইনশিওর করতে পারছে। তো সেইটাই আসলে কাজের ক্ষেত্রে সফলতা। আসলে পরিবর্তনটা একটা চলমান প্রক্রিয়া, ছোট ছোট করেই আসলে মানুষ পরিবর্তনের স্বপ্ন দেখে, একটা সময় পরিবর্তনে কারিগর হয়ে ওঠে। ঠিক আপনারা আসলে সেই স্বপ্নটা দেখাচ্ছিলেন। কেয়ার বাংলাদেশে আপনি ন্যাশনাল টেকনিক্যাল কোঅর্ডিনেটর হিসেবে কাজ করছিলেন কৃষি সম্প্রসারণ নিয়ে, সে প্রসঙ্গে একটু আসি। সেখানে আরেকটা নতুন অভিজ্ঞতা আমি যদি একটু বলি, যে যেটা বলছিলাম এতক্ষণ যে আমরা সৌহার্দ্যেও যেটা করেছি, প্রশিক্ষণ দিতাম কৃষকদেরকে। সো আমরা ওই প্রকল্পে আমরা দেখলাম যে আমরা প্রশিক্ষণ দিচ্ছি, পরে একটা স্টাডির মাধ্যমে দেখতে পেলাম যে প্রশিক্ষণগুলো তাদেরকে জ্ঞান বাড়াচ্ছে, কিন্তু কৃষিক্ষেত্রে যে প্রযুক্তিগুলো আমরা শিখাচ্ছি সেগুলো তারা কাজ মানে ইমপ্লিমেন্ট করছে না, অ্যাপ্লাই করছে না। তো তখন আমরা একটু চেষ্টা করলাম বোঝার যে তুমি যেহেতু জানো, তুমি কেন অ্যাপ্লাই করছো না। তখন আমরা আবার সেই যে জায়গা, যে তাদের আর্থিক অসঙ্গতি, সেই জায়গাটা উঠে আসলো, যে যখন যারা আসলে প্রোডাকশন, মানে যখন কৃষিক্ষেত্রে তারা ধান চাষ শুরু করে বা যে কোনো ক্রপ, তখন তো তাদের হাতে টাকা থাকে না। তো আমি যেইভাবে তাদেরকে আসলে শিখালাম যে এই পদ্ধতিতে তোমার যেতে হবে,
অথবা যদি আমি গাভী পালনের ক্ষেত্রে বলি যে এই পদ্ধতিগুলো আমরা শেখাচ্ছি সেটা ইমপ্লিমেন্ট করার মতন পর্যাপ্ত অর্থ তার হাতে নেই। এবং নর্মাল মাইক্রোফিন্যান্সের যে সেটা অবশ্যই আমাদের গ্রামে অনেক উন্নয়ন করেছে। কৃষিক্ষেত্রে সমস্যাটা হলো গিয়ে তারা তো আসলে লোন নিয়ে পরের সপ্তাহ বা ইভেন 1 মাস পরেও তারা দিতে পারে না, কারণ এই ফসলটা তুলতে তো তাদের 3-4-5 মাস সময় লাগবে, সময় সাপেক্ষ। আবার আমাদের যে সরকারি বা বেসরকারি যে ব্যাংকগুলো আছে তারা আসলে অত প্রান্তিক পর্যায়ে তাদের লোন নিয়ে যাওয়ার সুযোগ নেই। ওই সময় আমরা একটা ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট নিয়ে কাজ করি। এটা মানে আমার জন্য একটা বড় ভালো লাগা জায়গা, বা আমার মনে হয় যেটা একটা বড় পরিবর্তন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটে। আমরা এ-কার্ড নামে একটা প্রোডাক্ট লঞ্চ করি একটা ব্যাংকের সাথে, যেটা আসলে একইভাবে আগে যেমন ক্ষুদ্র ঋণের ক্ষেত্রে বলছিলাম, এটা আসলে ফর্মাল ফাইন্যান্সিয়াল সেক্টরের ক্ষেত্রে। সো এই কার্ডটা ব্যাংক এশিয়ার সাথে আমরা কাজ করছিলাম তখন। তারা একটা, আমরা যেমন শহরে ডেবিট কার্ড ইউজ করি সেরকম একটা কৃষকদের জন্য এই কার্ড মানে এগ্রিকালচারাল কার্ড, তারা একটা কার্ড উদ্ভাবন করেন আমাদের প্রকল্পের মাধ্যমে, কিছু স্টাডি করার মাধ্যমে, যেটা তারা আসলে কৃষকদেরকে দেয়। এবং কৃষকরা ওই কার্ডটা নিয়ে যে কোনো তাদের গ্রামের যে কোনো দোকানে গেলে বীজ কেনা, সার কেনা, যন্ত্রপাতি কেনা, যে কোনো কিছু কৃষি উপকরণ কিনতে হলে তারা ওই কার্ডের মাধ্যমে কিনতে পারতো। যেটা একটা বড় পরিবর্তন নিয়ে আসে। আমার ওখানেও প্রায় 1.5 লাখ মতন আমার কৃষক ছিল ওই প্রকল্পে। তো তারা ওই কার্ডটা ইউজ করে একটা বড় পরিবর্তন করতে পারে, যে তারা আসলে ওই যেই জায়গাগুলো পরিবর্তন আনা সম্ভব দরকার সেই পরিবর্তনগুলো তারা আনতে পারে। সুতরাং এটা আমার একটা বড় ভালো লাগার জায়গা ওই প্রকল্পে। নিশ্চয়ই, এবং এটা একটা অনেক বড় সাকসেসও বলা যায়। সেই জায়গা থেকে যদি একটু জানতে চাই যে এই যে খাদ্য নিরাপত্তা, একই সঙ্গে আপনি জীবিকা উন্নয়ন নিয়েও কাজ করছেন, এর মধ্যে কি আপনার কাছে মনে হয় যে মানে এতগুলো প্রকল্পে কাজ করছি, নিজের কাছে মনে হয়েছে সফল প্রকল্প? যদিও আমি বলবো সবই মোটামুটি সফল। আপনি এর আগে 5 বছর যে একটি প্রকল্প ছিল আপনার সৌহার্দ্য, সেটি আসলে একটি সফল প্রকল্প। তারপর আপনার জায়গা থেকে যদি জানতে চাই যে আপনার কাছে আপনার এই কাজগুলোর মধ্যে সফল প্রকল্প আসলে কোনটি? প্রকল্প আসলে আমি বলবো যে হ্যাঁ, সবগুলোই আসলে সফল আমরা সেভাবে শেষ করেছি। বাট প্রকল্পের মধ্যে কিছু কিছু জায়গা, যেমন বললাম এই কার্ড, এটা একটা বড় প্রকল্প না, আমি বড় উদ্ভাবন, ভালো লাগার জায়গা। আমি যখন সৌহার্দ্যে কাজ করেছি, কিছু প্রযুক্তি আমরা কাজ করেছি কৃষকদের সাথে, একদম এই যে হাওরের জায়গায় কিভাবে ফলন করতে পারে সেই জায়গায় কিছু প্রযুক্তি যেটা এখনো তারা চলমান, সেটা একটা ভালো লাগার জায়গা। আমি বর্তমানে সেভ দ্য চিলড্রেনে কাজ করছি। তো এখানে সূচনা নামে একটা প্রকল্প ছিল, যেটা 8 বছর ছিল, যেটা এফসিডিও এবং ইউ ফান্ডেড। ওখানে আমরা কিছু কাজ করেছি। এটা হলো গিয়ে আবার সিলেট অঞ্চলের। তো ওখানে যে ফ্ল্যাশ ফ্লাড হয়, সেখানে আমাদের আসলে কিভাবে কি ধরনের প্রযুক্তি ব্যবহার করা যায় সেই কাজটা নিয়ে কাজ করেছি। সেটা একটা ভালো লাগার জায়গা। আর সেভ দ্য চিলড্রেনের একটা বড় জায়গা হলো এখন তো আমরা শিশুদের নিয়ে কাজ করি, এবং অনেক বেশি যুবকদের নিয়ে কাজ করি। তো এটা একটা আরেক ধরনের ভালো লাগার জায়গা। তাদেরকে মানে তাদের সাথে যখন কাজ করি, তাদের যে পজিটিভ একটা ভাইব, এটা অনেক বেশি এনার্জি দেয় আসলে যখন তাদের সাথে কথা বলি। এবং এখানে আমরা একটা কাজ করছি, সেটা হলো গিয়ে আমরা বলি ইউথ লেড ইনোভেশন ল্যাব, যেটা আসলে একদম প্রান্তিক লেভেলে। এটা অনেকেই করে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ইউনিভার্সিটি স্টুডেন্টদের সাথে করে। আমরা একটু ডেপথে যেতে চাই। সেভ দ্য চিলড্রেনে আপনি কাজ করছেন ডিরেক্টর ফুড সিকিউরিটি এবং লাইভলিহুডস নিয়ে। জি, আমরা একটু জানতে চাই ইন ডিটেইল। সো এই মুহূর্তে আমাদের এখানে মানে আমি যে সেক্টরটাতে দেখছি 7টা প্রকল্প আছে। সো তার মধ্যে এবং আমরা কাজ করি এখানে কিছু স্কিল তৈরির জন্য, মানে টেকনিক্যাল স্কিল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, কম্পিউটার, এই ধরনের প্রশিক্ষণ দিই। কৃষি নিয়েও কাজ করছি এখানে। তো সেই ধরনের কাজ আছে। নিউট্রিশন নিয়ে কাজ করি। আমরা রোহিঙ্গা ক্যাম্পেও কাজ করি, আমাদের রোহিঙ্গা যুবকদের উন্নয়নের জন্য সেভাবেও কাজ করছি। তো এই সবগুলোর মধ্যে যেটা বলছিলাম যে ওই যে বললাম যে সবগুলো প্রকল্পই অনেক সাকসেসফুল, অনেক ভালো লাগার জায়গা, কিন্তু কিছু কিছু ইনিশিয়েটিভ থাকে যেটা আসলে অনেক হৃদয় ছুঁয়ে যায়। সো ইউথ লেড ইনোভেশন ল্যাব তার মধ্যে একটা, কারণ এটা আমরা যেটা বলছিলাম যে একদম প্রান্তিক লেভেলে, একদমই প্রান্তিক লেভেলের নারী, বিশেষ করে নারী, 80% নারী, কিছু পুরুষদের সাথে, যুবকদের সাথে কাজ করছি। তো তাদেরকে আমরা একদম তাদের বাড়িতে যে গ্রুমিং করা শুরু করি, জেলা পর্যায়ে তারা আসে, তারপরে ঢাকা লেভেলে কিছু কম্পিটিশন হয়। তার চেয়ে বড় কথা হলো কি, তাদের যে পরিবর্তনটা আমরা এটা করছি 2001 থেকে, প্রতি বছরই আমরা করি।
আমি যদি 2001 সালের একটা দুটো গ্রুপের কথা বলি, আমরা যখন প্রথম তাদের কাছে গেছি, তারা কথাও বলতে পারে না, আচ্ছা। সামনে আসতে পারছে না, অনেক জড়তা। এখন একটা মেয়ের কথা যদি বলি, সে এখন একদম বলা যায় প্রতিষ্ঠিত ব্যবসায়ী। আমি সাতক্ষীরার একটা মেয়ের কথা বলছি। সে ওখানে এখন ব্যবসা করছে, স্যানিটারি ন্যাপকিন নিজে তৈরি করে, একদম গ্রাম পর্যায়ে নিজে তৈরি করে। তার কাছে এখন 7-8 জন মেয়ে কাজ করে তার আন্ডারে। সে জেলা পর্যায়ের সবাই তার কাছে আসে কেনার জন্য এবং জানার জন্য। সে এখন একজন মডেল হিসেবে তৈরি হয়ে গেছে। যে মেয়েটা আসলে তখন কথাও বলতে পারতো না আমাদের সাথে, সে এখন এই মোমেন্টে সে রেডি হচ্ছে বিদেশে যাওয়ার জন্য, কারণ বিদেশ থেকে তার একটা কল এসেছে, তার কথা জানতে চায় অন্য ইয়ুথরা। তো এই যে পরিবর্তন কিশোরীদের, এটা আসলে একটা বড় পাওয়া যেটা সেভ দ্য চিলড্রেন থেকে করা হচ্ছে। এবং প্রতি বছর এরকম অ্যাটলিস্ট 10-15টা গ্রুপ, মানে 30-40 জনকে অন্তত খুব ক্লোজলি করা হয়। এখানেও অনেক কিশোরীদের সাথে কাজ করছি আমরা। শিশুর যে পুষ্টি, সেটা নিয়ে অনেক কাজ করছি। সেখানেও কিছু মডেল আছে, সেটাও আমার আরেকটা ভালো লাগার জায়গা। আমরা ন্যাশনাল লেভেলে কিছু মডেল তৈরি করেছি এই শিশুর পুষ্টির ক্ষেত্রে। কিভাবে আমরা সরকারের সাথে কাজ করছি এই মুহূর্তে, যে তারা কিভাবে এটাকে অ্যাডপ্ট করে সারা দেশের যত শিশু আছে তাদের পুষ্টির ক্ষেত্রে পুষ্টি নিরাপত্তাটা কিভাবে সঠিকভাবে দেওয়ার জন্য বাজেটটা কতটুকু দরকার। কারণ আমাদের পুষ্টির ক্ষেত্রে একটা বড় জায়গা হলো, আমরা যে বাজেট নির্ধারণ করি সেটার জন্য কোনো স্পেসিফিক অ্যানালাইসিস নেই যে অমুক জেলায় বা অমুক উপজেলায় কত টাকা বরাদ্দ দেওয়া দরকার শিশু পুষ্টির জন্য। সেটা অ্যানালাইসিস করার এই মোমেন্টে কোনো টুলস সরকারের কাছে নেই। তো ওই টুলসটা নিয়ে আমরা এই মোমেন্টে কাজ করছি এবং সরকারও একসাথে সরকারের সাথে কাজ করছি। সো তারা মোটামুটি এগ্রিড হয়েছে। সো যদি এটা সামনের দিকে সারা দেশে ছড়িয়ে যায়, সকল শিশুর জন্য যদি আমরা এটা করতে পারি, আমার মনে হয় শিশু পুষ্টির ক্ষেত্রে একটা বড় অবদান সেভ দ্য চিলড্রেনের পক্ষ থেকে রাখা সম্ভব হবে। তো সেটা আরেকটা ভালো লাগার জায়গা, সেভ দ্য চিলড্রেনের যে কাজগুলো করছি সেই চমৎকার কিছু প্রজেক্ট। ইউথদের নিয়ে যে কাজটা সেভ দ্য চিলড্রেনের আন্ডারে, আপনি যেটি একটি মেয়ের যে উদাহরণটা আপনি দিলেন, যে ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি করে দেওয়া, একই সঙ্গে তাদেরকে ট্রেন করা, এটার ক্ষেত্রে কি কোনো মানে চয়েস থাকে? কোন কোন ক্যাটাগরির মানে ইউথদেরকে আপনারা বেছে নেন, যদি আমরা একটু এই জায়গাটা নিয়েও জানি? সবাইকে তো নিশ্চয়ই না, খুব ক্লোজলি যাদেরকে আপনারা প্রশিক্ষণ দিচ্ছেন তাদেরকে আপনারা ক্যাটাগরাইজ করছেন কিভাবে? বয়স একটা বিষয় ক্যাটাগরাইজ করার ক্ষেত্রে। 18 থেকে 24 আমরা এই বয়সটার যুবকদেরকে নেই। ড্রপ আউট মানে যারা আসলে এই মোমেন্টে পড়াশোনা করতে পারছে না, 7, 8, 9 থেকে ড্রপ আউট হয়ে গেছে, আচ্ছা, তাদের সেই ধরনের নারী বা পুরুষদেরকে নেই। অনেকখানি প্রান্তিক জনগোষ্ঠী যাদের আসলে আর্থিক অবস্থাটা খুব একটা ভালো না, সেই ধরনের পরিবার থেকে নেই। এইগুলোই মূলত ক্রাইটেরিয়া আমাদের এই নারীদেরকে নেওয়ার। এবং যখন আমরা এই কাজটা করি তখন আসলে আমরা গ্রামের ওখানকার সব ক্ষেত্রে আসলে আমাদের যে পার্টনাররা আছে তাদের মাধ্যমে কাজ করি। তো তাদের একটা প্রেজেন্স আছে আমাদের সাথে সাথে। তো আমরা আমাদের চ্যানেল দিয়ে এই খবরটা ছড়িয়ে দিই যে কে করতে চাও। এখানে যেহেতু কোনো ধরাবাধা কিছু নাই, আমার ওপেন আছে। সো কে আগ্রহী, তোমরা কারা কাজ করতে চাও এবং কি নিয়ে কাজ করবে, এটাও কিন্তু সম্পূর্ণ ওপেন। আমরা বলি তোমার এলাকায় সমস্যাটা তুমি চিহ্নিত করো এবং সেটাকে তুমি সমাধান কিভাবে করতে চাও সেই আইডিয়াটা নিয়ে তুমি আসো। তো খুবই কিছু আইডিয়া নিয়ে তারা আসে। তারপর সেটাকে আমাদের যে এক্সপার্টরা আছে তারা তাদের সাথে কাজ করে যে এটাকে আরেকটু ব্যবসার মতন করে, কারণ তারা প্রথম যে আইডিয়াটা খুবই স্বাভাবিকভাবে সেটা খুবই কাছে একটা আইডিয়া, যদি আমরা এক্সপার্ট ওপিনিয়ন হিসেবে বলি, কিন্তু তাদের আত্মার কাছে একটা আইডিয়া। তো তার যে ওই এলাকায় যে সমস্যা সেটা সে কিভাবে সমাধান করতে চায় সেই সমাধানটা তারা নিয়ে আসে। তারপরে আমাদের সেভ দ্য চিলড্রেনে যারা আছে তারা কিন্তু শুধু তারা না, ওই এলাকার সরকারি ওই বিষয়টা নিয়ে সরকারি যে প্রতিষ্ঠানরা কাজ করছে, বেসরকারি যে প্রতিষ্ঠানরা কাজ করছে, তাদের সাথেও লিঙ্ক করে দিই এবং সবাই মিলে তখন ওই ব্যবসাটাকে কিভাবে সত্যিকার অর্থে একটা ব্যবসা হিসেবে দাঁড় করানো যায় সেটা নিয়ে তার সাথে অলমোস্ট 4-5 মাস ধরে আমাদের কাজ হয়। এবং তারপরে যাতে সে ব্যবসাটা শুরু করতে পারে সেই জন্য তাদেরকে সাহায্য করা হয়। চমৎকার, খুব ভালো লাগলো আসলে আপনার সঙ্গে পুরোটা সময় ধরে কথা বলতে। আরো অনেকটা সময় আড্ডা দিতে পারলে আরো বেশি ভালো লাগতো। আপনারা যে প্রান্তিক পর্যায়ে কাজ করছেন এবং মানুষের জীবন মান পরিবর্তন করবার জন্য একটা চমৎকার ভূমিকা রাখছেন, বিভিন্ন উন্নয়ন
যারা আছে, উন্নয়ন যারা করেন, তাদের মধ্য দিয়ে চমৎকার একটা ভূমিকা পালন করছেন। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। আমারও মজা লাগলো আসলে আপনাদের সাথে গল্প করতে পেরে, আমার সমগ্র জীবনটাকে শেয়ার করতে পেরে ভালো লাগলো। খুব তাড়াতাড়ি সময়টা কেটে গেছে গল্পের মাঝে। ধন্যবাদ সবাই।